মৌজা আমি চিনি, কোথায় কাঁচা রাস্তা কোথায় পাকা রাস্তা আছে আমি জানি। আমি জানি কোথায় বাঁশের খুঁটিতে বিদ্যুৎ যায় আর কোথায় খুঁটি নাই, কোথায় সাধারণ মানুষ একটা খুঁটি এবং এই বিদ্যুতের অভাবে পড়ে আছে। আমি মানুষের সুখ দুঃখে ছিলাম, আমি মানুষের আশা আকাঙ্ক্ষায় ছিলাম, আমি মানুষের ভালোবাসায় ছিলাম, আমি আমার অন্তর দিয়ে আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমরা আমাদের এলাকার কতগুলি সমস্যা চিহ্নিত করেছি। অন্যতম সমস্যা সেটা হলো বেকার সমস্যা। এই বেকার সমস্যা এবং তিস্তার ভাঙন থেকে আমাদেরকে রক্ষা করা, এই দুটি সমস্যা চিহ্নিত করে প্রথমে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্দোলন করেছি। আমরা তিস্তার চরে ঘুমিয়েছি, আমরা রাত্রি যাপন করেছি। আমরা হাতীবান্ধায় যে মিছিল করেছি, সেই মিছিলে আমার মনে হয় না হাতীবান্ধার ইতিহাসে এত বড় মিছিল হয়েছে। আমরা মশাল মিছিল করেছি। এটা মানুষের প্রাণের দাবি, এটা মানুষের আশা আকাঙ্ক্ষার দাবি। এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের 6টি ইউনিয়ন বন্যা থেকে রক্ষা পাবে। আর এই এলাকায় যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, যে ইকোনমিক জোন গড়ে উঠবে, যে হোটেল মোটেল রিসোর্ট গড়ে উঠবে, সেখানে 5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। তাহলে যদি 5 লক্ষ লোকের কর্মসংস্থান হয়, আমাদের পাটিকাপাড়া হাতীবান্ধার লোকজন চাকরি পাবে কি পাবে না? সেই আশা তো আছে আপনাদের, সেই বিশ্বাস কি আছে তো নাকি? আমাদের একটা রাস্তা সেই বুড়িমারি থেকে লালমনিরহাট, এইটা নাকি শুধু আন্তর্জাতিক রোড, কারণ বুড়িমারিতে একটা স্থল বন্দর আছে। এখানে স্থল বন্দরে যাতায়াতের একমাত্র রোড, অন্যতম রোড। তো সেটা তো সাবের রাস্তার মতো রাস্তা, তাই না? 22 বছর 23 বছর থেকে এমপি ছিল, এই রাস্তা সোজা করতে পারেনি। আমি ইতিমধ্যে দুলু ভাইয়ের সঙ্গে কথা বলেছি। দুলু ভাই আমাকে আশ্বাস দিয়েছে যে ইনশাআল্লাহ বিএনপি যদি সরকারে যায়, তাহলে আমরা এই রাস্তাকে সোজা করে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের এখানে অনেক সমস্যা আছে। আমাদের যুবক ভাইরা অনেকে মাদকে আসক্ত হচ্ছে। আমরা মাদক মুক্ত পাটগ্রাম হাতীবান্ধা করবো ইনশাআল্লাহ। আমরা বাল্য বিবাহ মুক্ত পাটগ্রাম হাতীবান্ধা করব। আমরা ইনশাআল্লাহ যৌতুকবিহীন পাটগ্রাম হাতীবান্ধা করব ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের একটা এখানে হাসপাতাল আছে, হাতীবান্ধায় একটা, পাটগ্রামে একটা। হাসপাতালে ঢুকতে গেলে মুখে রুমাল দিয়ে ঢুকতে হয়। এই হলো হাসপাতালের পরিবেশ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি হয়তো আপনাদেরকে মেডিকেল কলেজ বানাই দিতে পারবো না, কিন্তু হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা ইনশাআল্লাহ করব। আমাদের এখানে অনার্স কলেজ চালু আছে, পর্যাপ্ত সাবজেক্ট নাই। আমাদের হাতীবান্ধার ছেলেরা, আমার বুক ভরে যায় যখন ঢাকা ইউনিভার্সিটি যাই, মেডিকেলে যাই, বুয়েটে যাই। আমি কিছুদিন আগে হাতীবান্ধা এসএসসি স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান ছিল, সেখানে থাকার সুযোগ হয়েছে। দেখেছি আমাদের মেধাবী ছেলে পেলে, বিশেষ করে হাতীবান্ধার ছেলেরা পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। তারা ঢাকা ইউনিভার্সিটিতে আছে, তারা ঢাকার ভালো ভালো কলেজগুলোতে আছে, তারা বুয়েটে আছে, তারা মেডিকেলে আছে। আমরা হাতীবান্ধার এই অনার্স কলেজটাতে পর্যাপ্ত সাবজেক্টের জন্য অনার্স করতে পারে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করব। কারিগরি শিক্ষায় যেন আমাদের ছেলেরা শিক্ষিত হতে পারে, দেশে বিদেশে কর্মসংস্থান তৈরি হবে, কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে সেখানে কাজ করতে পারবে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করব। আমার আরো অনেক পরিকল্পনা আছে। এখানে অনেক স্কুল কলেজ গড়ে উঠেছে, সরকাররা বিল্ডিং বানিয়েছে, কিন্তু শিক্ষার মান নিচের দিকে চলে গিয়েছে। আমি জানি প্রাথমিক শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করে নাই সিন্ধুনার একজন, কিন্তু জিপিএ 5 পেয়েছে। গত সরকারের সময় এসব হয়েছে। আমরা গুণগত মান বৃদ্ধি করতে চাই শিক্ষার, আমরা পরিবেশ দিতে চাই ছাত্রছাত্রীদের, যাতে করে তারা লেখাপড়া করতে পারে। আমাদের এখানে একটি স্টেডিয়াম নাই, ছেলেরা কোথায় খেলবে? হাতীবান্ধায় কোনো স্টেডিয়াম আছে? কোনো স্টেডিয়াম নাই। এক স্টেডিয়াম বিএনপির সময় জমি কিনেছিল স্টেডিয়াম বানানোর জন্য, মোশাররফ ভাই সেদিন আমাকে বলল, কিন্তু ওখানে কোনো স্টেডিয়াম হয়নি। আমরা ইনশাআল্লাহ হাতীবান্ধায় স্টেডিয়াম বানাবো, ইনডোর স্টেডিয়াম বানাবো, যেখানে ছেলেরা ব্যাডমিন্টন খেলতে পারে, টেবিল টেনিস খেলতে পারে, লং টেনিস খেলতে পারে। এরকম উন্নত ইনডোর স্টেডিয়াম বানাবো, এটা ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি।
আমাদের আরো অনেক পরিকল্পনা আছে, সময়ের অভাবে বলতে পারলাম না। তবে একটা জিনিস বলি, উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছে আই হ্যাভ এ প্ল্যান। ওনার একটা পরিকল্পনা আছে, যে পরিকল্পনা ওনার আছে সেটা দিয়ে বাংলাদেশকে একটা বৈষম্যবিহীন বাংলাদেশ বানাবে, গণতান্ত্রিক বাংলাদেশ বানাবে। সে যে বাংলাদেশে মানুষের স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে, যাতে বাক স্বাধীনতা থাকবে, ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়বে, যেখানে আইনের শাসন থাকবে। তারেক রহমান সাহেবের উপর আস্থা রাখবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আগামীতে 12 তারিখে ফয়সালা হবে, আমাদের সকলের মার্কা হবে ধানের শীষ। আজকে আমি বলি, আমরা যে যে আদর্শে বিশ্বাসী হই না কেন, আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। আর এই ভোটাধিকার হলো আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের নাগরিক অধিকার। আমরা 12 তারিখে নিশ্চিন্তে নির্ভয়ে, আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, সনাতন ধর্মী যারা আছেন তারা সহ সকলে ভোট দিতে যাবেন ইনশাল্লাহ। আমরা নিরাপত্তা নিশ্চিত করব, কোনো উস্কানিতে কান দিবেন না, কোনো কিছুতেই ভয় পাবেন না, কারণ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকে চেষ্টা করছে। মনে রাখবেন, এই নির্বাচন যদি না হয় আর এই সরকার যদি ব্যর্থ হয়, আমাদের দেশটা একটা অরাজক পরিস্থিতির দিকে চলে যাবে। তাই নির্বাচনের মাধ্যমে ফয়সালা হবে সবকিছু। আমরা সকলেই আগামীর 12 তারিখে ইনশাল্লাহ সকাল সকাল আমরা ভোট কেন্দ্রে যাব এবং ভোট, নিজের মূল্যবান ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করে ইনশাল্লাহ ভোট গণনা করে বাড়িতে ফিরবো ইনশাল্লাহ। আগামীর 12ই ফেব্রুয়ারি মার্কা ধানের শীষ মার্কা। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেকক্ষণ কষ্ট করে এখানে আছেন। আমি অত্যন্ত দুঃখিত, আমাদের এখানকার অনেক নেতা, আমাদের মোশাররফ ভাই বক্তব্য দিতে পারেনি, আফজাল ভাই বক্তব্য দিতে পারে নাই, রফিকুল ভাই বক্তব্য দিতে পারে নাই, সময়ের অভাব, নামাজের সময় হয়ে যাচ্ছে, আপনারা হয়তো জামাতে যাবেন। ইনশাআল্লাহ 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 সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার যে সনাতন ধর্মী এক বোন এখানে বক্তব্য রেখেছে, তার বিষয়টা আমার মাথায় নোট করে রেখেছি ইনশাআল্লাহ। মা বোনদের অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আছেন, লোকজন তো উঠে না দেখে। তো আমি অনুরোধ করবো মোশাররফ ভাই, আপনি হয়তো, রফিকুল ভাই সময় আছে, আপনারা দুটো কথা বলেন না কেন এখন? আসেন রফিকুল ভাই বলেন, দুটো কথা বলেন। রফিকুল ভাই দুটো কথা বলবে তো নাকি? মোশাররফ ভাই বলবে তো? আর 5টা মিনিট সময় চাইলাম আপনাদের কাছে।